চোখের কোণায়, কপালে বয়সের ছাপ স্পষ্ট। আগে ত্বক যেমন টানটান ছিল, এখন আর তেমনটা নেই। আবার কি আগের মতন অবস্থায় ফিরে যাওয়া যাবে? এমন কি কোনো চিকিৎসা পদ্ধতি আছে? যে লাইন্সগুলো বা যে ভাঁজগুলো আমাদের এক্সপ্রেশনের সঙ্গে পড়ছে, হাসছি, বড় করে হাসছি, চোখের কাছে রিঙ্কেলস পড়ছে, অথবা রেগে গেছি, এই যে রিঙ্কেলস পড়ছে, এগুলোকে আমরা বলি ডাইনামিক রিঙ্কেলস, মানে এক্সপ্রেশনের সঙ্গে সঙ্গে পড়ছে। এই জিনিসগুলো আমরা বোটক্স দিয়ে কারেকশন করি। বোটক্স ফিলার্স একটা ইনজেক্টেবল প্রসিজার, যেটা আমরা চামড়ার নিচে ইনজেকশন দিচ্ছি। কিন্তু চামড়ার ওপর থেকেও অনেক সময় গ্লোর প্রয়োজন পড়ে, চামড়ার ওপরেও একটা পলিশিং প্রয়োজন পড়ে, রেডিয়েন্ট স্কিন দরকার পড়ে। সো লেজার ওপর থেকে ঠিক করে মোস্টলি, ফিলার্স ভেতর থেকে ফাউন্ডেশনটাকে ঠিক করে যেগুলো লস হয়েছে, আর বোটক্স মাসেলটাকে রিল্যাক্স করে। এরকম 3-4টে প্রসিজার মিশিয়ে কিন্তু আমরা ওভারঅল অ্যান্টি এজিং বেনিফিটটা দিতে পারি। কিছু সেন্সিটিভ জায়গা, যেমন লিপস, যদি আমি আজকে ফিলার্স করি তাহলে প্রথম 2-1 দিন একটু ফোলা লাগতে পারে। আচ্ছা, কিন্তু আমরা ইদানিংকালে দেখতে পাই যে বেশ কিছু পার্লার্সেও এই কাজগুলো হচ্ছে, এবং যেখানে তেমন কোনো ডার্মাটোলজিস্টের দেখা পাওয়া যায় না। তো এইটাকে আপনি কিভাবে দেখছেন? তার হাতের ইনজেকশন টেকনিক্স ঠিক থাকতে হবে, তো সার্জিক্যাল হ্যান্ড থাকতে হবে, অ্যান্ড আর্টিস্টিক সেন্স ঠিক থাকতে হবে। এবং এটা কিন্তু নর্মাল আর্টিস্ট্রি শুধু নয়, ওই যে মেজারমেন্টগুলো, ওগুলো খুব ইম্পর্টেন্ট। আমার ফোরহেডের থেকে নোজের ডিস্টেন্স, নোজ থেকে চিনের ডিস্টেন্স, সেটা কতটা হবে, লিপসের দুদিকের মেজারমেন্ট কেমন, আমার মুখের পুরো নাকের ডিস্টেন্স তার থেকে পুরো মুখের যে রেশিও সেটা কেমন হবে, এইগুলো সবই কিন্তু আমাদের শিখতে হয়, প্র্যাকটিস করতে হয়। যাদের এজিং হচ্ছে, মানে আমি দর্শকদের কথাই বলছি, যে ভাবছেন যে এটা করব কি করব না, তাদের জন্য আপনি কি বলবেন? ইদানিংকালে আয়নায় মুখ দেখলে আর ভাল লাগছে না। চোখের কোণায়, কপালে বয়সের ছাপ স্পষ্ট। আগে ত্বক যেমন টানটান ছিল, এখন আর তেমনটা নেই। ভাবছেন আবার কি আগের মতন অবস্থায় ফিরে যাওয়া যাবে? এমন কি কোনো চিকিৎসা পদ্ধতি আছে? তাহলে দাঁড়িয়ে যান, আজকের এপিসোডটি আপনাদের জন্য। কারণ আজ আমরা আলোচনা করব দুটো খুব গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি, সেটি হচ্ছে বোটক্স অ্যান্ড ফিলার্স। এবং এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট ডক্টর সুরজিৎ গড়াই। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। বয়স তো বাড়বে, এটা তো থেমে থাকবে না, কিন্তু যদি বয়স বাড়ে এবং আমার ত্বকে যদি ভাঁজ পড়ে এবং স্কিন যদি ঝুলে পড়ে, তাহলে এর কি চিকিৎসা উপায় আছে বা এর কি চিকিৎসা পদ্ধতি আছে? সো অ্যান্টি এজিং নিয়ে যতগুলো ট্রিটমেন্ট হয় সবগুলো একটু করে ধারণা দেওয়ার চেষ্টা করব। সঙ্গে বোটক্স ফিলার্স নিয়ে যা যা কোয়েশ্চেন্স পেশেন্টদের মনে হতে পারে বা কারো মনে হতে পারে, সব ক্লিয়ার করার চেষ্টা করব আমরা। অ্যান্টি এজিং ব্যাপারটা না শুধুমাত্র বোটক্স ফিলার্স কিন্তু নয়, কারণ বোটক্স ফিলার্স একটা ইনজেক্টেবল প্রসিজার, যেটা আমরা চামড়ার নিচে ইনজেকশন দিচ্ছি। কিন্তু চামড়ার ওপর থেকেও অনেক সময় গ্লোর প্রয়োজন পড়ে, চামড়ার ওপরেও একটা পলিশিং প্রয়োজন পড়ে, রেডিয়েন্ট স্কিন দরকার পড়ে। তো আমরা যদি চামড়াটাকে পুরো একটা ঘরের মতো ভাবি, তাহলে কিছু জিনিস লাগবে যেটা ফাউন্ডেশন তৈরি করবে, কিছু জিনিস লাগবে যেখানে বাড়িটা হবে, মানে আমি সে জায়গাটা প্যাকেজিং করবো ধরে নাও, আর কিছু জিনিস ওপর থেকে প্লাস্টার করার মতো সুন্দর দেখতে লাগবে, রাইট? তো এই পুরো জিনিসটাকে এভাবে ভাবলে আমরা গুছিয়ে বোঝাতে পারবো। বেশ। অনেক সময় কি হয়, যত বয়স বাড়ে তত চামড়ার ভেতরের যে ফ্যাট লেয়ার্স আছে, সেই ফ্যাট লেয়ার্সগুলো আস্তে আস্তে ছোট হয়ে যায়, কমতে থাকে। তার জন্যে চামড়াটা ভেতরে ঢুকে যায়। এছাড়াও মুখের মধ্যে অসংখ্য মাসেলস আছে যারা আমাদের ফেশিয়াল এক্সপ্রেশনস দেয়, হাসছি, কাঁদছি, সেই এক্সপ্রেশনসগুলো দেয়। তো এই মাসেলসগুলো না বয়সের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ছোট হয়ে যায়, পাতলা হয়ে যায়। তার জন্যে পুরো মুখটা বসে গেছে মনে হয়। আচ্ছা, ওকে। আবার আমরা অনেক সময় এক্সপ্রেশন যখন করছি, তখন দেখা যায় আমাদের হাসার সময় চোখের চারিদিকে ভাঁজ পড়ছে, বলি রেখা। ইয়েস। বা আমরা কিছু একটা বলতে যাচ্ছি বা রেগে গেছি, তখন এখানটায় বেশি ভাঁজ পড়ছে, অথবা অবাক হয়েছি, এখানটায় লম্বা ভাঁজ পড়ছে ফোরহেডে। তো এই যে ভাঁজগুলো পড়ছে, আর আমাদের মুখের যে শুকিয়ে যাওয়া বা মুখ ভেতরে ঢুকে যাওয়া এবং ঝুলে পড়া, এই জিনিসগুলোকে আমরা অ্যান্টি এজিং সাইন্স বলি, মানে এক্সটার্নাল বা বাইরের এজিং। ছোট ছোট ইংলিশ ওয়ার্ড ইউজ করবো, বিকজ নাহলে বোঝানো ডিফিকাল্ট। তো এগুলোকে এক্সটার্নাল এজিং বলি। এই সাইন্সগুলোকে না এখন অলমোস্ট সবার ক্ষেত্রে কমিয়ে দেওয়া যায়, আচ্ছা, যাতে আমরা 10 বছর বয়স
মোটামুটি কমিয়ে অন অ্যান ফেলতে পারি। অ্যাভারেজ কমিয়ে দিতে পারি। আচ্ছা এর মধ্যে বোটক্সাল ফিলার্স কিন্তু একটু আলাদা, এটা আচ্ছা। একটু বুঝতে হবে। বেশ যে লাইন্সগুলো বা যে ভাঁজগুলো আমাদের এক্সপ্রেশনের সঙ্গে পড়ছে, হাসছি, বড় করে হাসছি, চোখের কাছে রিঙ্কেলস পড়ছে, এই কপালের মধ্যে রিঙ্কেলস পড়ছে, যেমন আমারটা পড়ছে, অথবা রেগে গেছি, এই যে রিঙ্কেলস পড়ছে, এগুলোকে আমরা বলি ডাইনামিক রিঙ্কেলস, মানে এক্সপ্রেশনের সঙ্গে সঙ্গে পড়ছে। আচ্ছা এই জিনিসগুলো আমরা বোটক্স দিয়ে কারেকশন করি। আচ্ছা কারণটা বুঝলেই এটা খুব ক্লিয়ার হবে। এই যে এরকম করে তুলছি চোখটা আর এখানে রিঙ্কেলসটা পড়ছে, এইটা হচ্ছে এই চামড়া নিচে একটা মাসল থাকে যেটা উপরের দিকে তুলছে জিনিসটাকে, আইব্রাউটাকে উপরে তুলছে। তো এই মাসলটা যখন আস্তে আস্তে ওভার অ্যাক্টিভ, বহুদিন ইউজ হয়েছে বয়সের জন্য, তখন ওর মধ্যে ভাঁজগুলো এসছে, কারণ ওভার অ্যাক্টিভ হয়ে গেছে। বোটক্স হলো একটা ওষুধ যেটা এই মাসলটাকে একটু লেস অ্যাক্টিভ করে দেবে, আচ্ছা তাহলে আর ভাঁজগুলো পড়বে না। বুঝতে তেমনি চোখের চারিদিকেও তাই, মাসলগুলো অনেক দিন ধরে ইউজ হয়েছে, বয়স বেড়েছে না, এত বছর ধরে ইউজ হয়েছে, তো তার জন্য চোখের চারিদিকে এই রিঙ্কলসগুলো পড়েছে। বোটক্স একটা ছোট্ট ইনজেকশন যেটা দিলে ওই মাসলগুলো লেস অ্যাক্টিভ হয়ে যাবে, আচ্ছা তখন মুখটা অনেক বেশি রেস্টেড লাগবে, অনেক পিসফুল লাগবে। আবার অনেক সময় হয় না, কেউ কথা বললে মনে হয় রেগে আছে, এরকম করে একটা ভাঁজ পড়ে, অনেক সময় মনে হয় রেগে আছে, কিন্তু অ্যাকচুয়ালি সে রেগে নেই, ভালোই কথা বলছে, বাট জেনেটিক্যালি তার এই মাসলসগুলো হাইপার অ্যাক্টিভ। আচ্ছা তো এই যে গ্ল্যাবেলার কমপ্লেক্স, এটাকে আমরা বলি গ্ল্যাবেলার কমপ্লেক্স, এই জায়গার মাসলগুলো, নাকের ঠিক উপরের মাসলগুলো, এইটাকেও ওই বোটক্স ইনজেকশন দিয়ে রিল্যাক্স করে দেওয়া যায়। আচ্ছা তখন তাকে আর রাগী মনে হবে না, তাকে আর অত বেশি অ্যারোগেন্ট লাগবে না, বা বিরক্ত হয়ে আছে এরকমটা মনে হবে না। এইটা বোটক্স দিয়ে করা যায়। আচ্ছা তো বোটক্স ইজ ফর রিল্যাক্স, সো এটা সহজে বোটক্স মাসলটাকে রিল্যাক্স করে। আচ্ছা মানে হচ্ছে যে ভাঁজগুলো যে পড়ছে আপনার, মানে যে মাসলসগুলো যে কন্ট্রোল করছিল সেগুলোকে আপনি একটু রিল্যাক্স করে দিলেন। একদম হ্যাঁ একদম। আচ্ছা আর ফিলার্স কি করে, বয়সের সঙ্গে সঙ্গে বললাম ফ্যাটগুলো কমে গেছে, মুখটা ঢুকে গেছে, আচ্ছা হাড়গুলো স্পষ্ট হয়ে গেছে, জ লাইন প্রমিনেন্ট হয়ে গেছে, এই বোনসটা স্পষ্ট হয়ে গেছে, এখানটা ঢুকে গেছে। এই যে বয়সের ছাপগুলো যেগুলো বয়সের সঙ্গে হয়েছে, সেগুলো আমরা ফিলার্স দিয়ে আমরা কারেক্ট করতে পারি, মানে যে ভলিউমটা লস করেছি সেই ভলিউমটাকে রিপ্লেস করতে পারি। ফিলার্স যে মেটেরিয়ালটা তৈরি হয় সেটা সবাই জানে এখন, হাইলোরনিক অ্যাসিড, হ্যাঁ যেটা আমাদের শরীরে অলরেডি আছে। ইয়েস, ওটা অলরেডি ভেতরে আছে, যেটাকে দিয়ে, যেটা শরীরে কোনো রিয়াকশন করবে না, যেটা শরীরে কোনো ক্ষতি করবে না, সেরকম একটা মেটেরিয়াল আমরা চামড়া নিচে দিয়ে, ঠিক চামড়া নিচে সবসময় নয়, যে ঘর করার একটা কথা বললাম, তো এটা ফাউন্ডেশনটা তৈরি করলো, ঠিক কোথাও গিয়ে হাড়ের ওপরে দিচ্ছি, কোথাও গিয়ে ফ্যাট লেয়ারে দিচ্ছি, এর স্পেসিফিক সায়েন্স আছে, এর অ্যানাটমি আছে। ওটাকে যদি ঠিক জায়গায় দেওয়া যায় তাহলে আমাদের ফেসটা যে ঝুলে পড়েছে সেটাও লিফট হয়ে যায়, যেটা ভলিউম লস হয়েছে, ঢুকে ঢুকে গেছে সব জায়গাগুলো, সেটাও ঠিক হয়ে যায়। সেটা দিয়ে আমরা লিপস কারেক্ট করতে পারি, চিনটাকে ঠিক করতে পারি, জ লাইন ঠিক করতে পারি, চোখের চারিদিকে ঠিক করতে পারি, এই যে লাইনটা পড়ে যায় নাকের পাশে সেটা ঠিক করতে পারি, এই জায়গাটাকে সুন্দর করতে পারি, যেটা আমরা বলি এটাকে ম্যালার প্রমিনেন্স বা ম্যালার এরিয়া, মিড ফেস, এই জায়গাটা ঠিক করতে পারি। এগুলো ফিলার্স দিয়ে ঠিক হয়। তো বোটক্স আর ফিলার্স ভেতরের কাজ করলো, এরপর ওপর থেকে আমাদের স্কিনটাকে সুন্দর করার জন্য আমরা অনেক টেকনিক ইউজ করি, যেরকম তার মধ্যে একটা লেজার্স রয়েছে, ডিফারেন্ট টাইপসের লেজার আছে, কারো কালো দাগ আছে সেগুলোকে লেজার দিয়ে ঠিক করে ফেলতে পারলাম, কাউকে লেজার লাইট দিলে আস্তে আস্তে তাদের ওপরের চামড়ার যে এজিং, চামড়াটাও তো আস্তে আস্তে বয়সের সঙ্গে শুকনো লাগে, চামড়ার যে রেডিয়েন্সটা সেটা কমে যায়, এগুলোও লেজার্স দিয়ে কিন্তু আস্তে আস্তে কমিয়ে দেওয়া যায়। আচ্ছা অথবা অ্যাকনে স্কার, গর্ত গর্ত হয়ে গেছে, চোট লেগে কোথাও কেটে গেছে, গর্ত হয়ে গেছে, সেই জায়গাগুলো লেজার দিয়ে পুরো কমপ্লিটলি ঠিক করে দেওয়া যায়। সো লেজার ওপর থেকে ঠিক করে মোস্টলি, ফিলার্স ভেতর থেকে ফাউন্ডেশনটাকে ঠিক করে যেগুলো লস হয়েছে, আর বোটক্স মাসলটাকে রিল্যাক্স করে। এরকম 3-4টে প্রসিজার মিশিয়ে কিন্তু আমরা ওভারঅল অ্যান্টি এজিং বেনিফিটটা দিতে পারি। বাহ, সুন্দর করে বুঝিয়ে দিলেন বিষয়টা। তো এবার আমি বোটক্সটা নিয়ে আমি একটু জানতে চাইবো যে বোটক্স জিনিসটা কি অ্যাকচুয়ালি? বোটক্স ইউজ শুরু হয়েছিল অন্য কারণে, আচ্ছা এটার জন্য ইউজ শুরুই হয়নি। আচ্ছা অনেক সময় হয় না, বাড়িতে আনফর্চুনেটলি কারো স্ট্রোক হয়েছে, স্ট্রোক হওয়ার পর একদিকটা পড়ে গেছে এবং হাতটা শক্ত হয়ে গেছে, স্টিফ হয়ে গেছে, বা পাটা স্টিফ হয়ে গেছে, সোজা হচ্ছে না ভালো মতো, বা ঘাড়টা স্টিফ হয়ে গেছে, যেটা সোজা হচ্ছে না, মাসেলটা স্টিফ হয়ে গেছে। তো তখন মাসেল স্টিফনেসটার জন্য আমি হাতটা মুভ করতে পারছি না, তো আমার ফাংশনাল প্রবলেম হচ্ছে, মানুষটা ভালো করে হাঁটতে পারছেন না। তো তখন যে মাসলগুলো স্টিফ হয়েছে সেটাকে রিল্যাক্স করার জন্য বোটক্স মেডিসিনটা ইউজ হতো। অ্যাকচুয়ালি বোটক্স একটা ব্র্যান্ড নেম একটা কোম্পানির, আচ্ছা নামটা হচ্ছে বোটুলিনাম টক্সিন। আচ্ছা এটা শুনতে টক্সিন, কিন্তু এটার কার্যকারিতা অসাধারণ।
আচ্ছা। এটা সায়েন্টিফিক্যালি সব থেকে রিসার্চ বেসড প্রোডাক্ট, যেগুলো স্প্যাস্টিসিটি বা স্টিফনেসের জন্য ইউজ হতো নিউরোলজিতে। তো তখন এটাকে দেখা গেল যে আমরা যদি কসমেটিক ইউজ করতে পারি, মাসলগুলোকে একটু রিল্যাক্স করতে পারি, তাহলে কি কাজ হয়, এবং এটা খুব ভালো কাজ করলো। এবং এখন এই ইউজটাই বোটুলিনাম টক্সিনের মেন হয়ে গেছে, এখন সব জায়গায় এটাই বেশি ইউজ দেখতে পাচ্ছি মোটামুটি সবাই, মোটামুটি যারা একটু জানেন এবং যারা একটু সচেতন, প্রত্যেকে ইউজ করছেন। কিন্তু এখানে একটা প্রশ্ন থাকবে, যে টক্সিনের কথা আপনি বলছেন, এটারও তো একটা নিশ্চয়ই কন্ট্রোল পেতে আপনারা মানে দেন, যে কতটা কোথায় কি লাগবে, এবং একজন ট্রেন্ড ডার্মাটোলজিস্টের পক্ষেই এটা সম্ভব। কিন্তু আমরা ইদানিংকালে দেখতে পাই যে বেশ কিছু পার্লার্সেও এই কাজগুলো হচ্ছে, এবং যেখানে তেমন কোনো ডার্মাটোলজিস্টের দেখা পাওয়া যায় না। তো এইটাকে আপনি কিভাবে দেখছেন? এটা না একটা আনফর্চুনেট সিচুয়েশন, কারণ এই বোটক্স আর ফিলার্স দুটোই সায়েন্টিফিক্যালি রিসার্চ প্রুভড একটা প্রোডাক্ট। সো নর্মাল প্যারাসিটামল যেরকম আমরা খাই খুব সেফলি, সেরকম সেফলি এগুলো ইউজ করা যায়, এর মধ্যে কোনো অসুবিধে নেই। এর মধ্যে একটা কিন্তু রয়েছে। কিরকম কিন্তু? এই যে ফেসের কমপ্লেক্স অ্যানাটমি, ফেসের মধ্যে যে হাড়গুলো আছে, এটা নর্মাল হাতের একটা লম্বা হাড়ের মতো নয়, তারা কার্ভড হাড় আছে, কোথাও ফাঁপা আছে, কোথাও ভেতরে ঢুকে আছে, কোথাও তার মধ্যে দাঁত আছে, কোথাও হাড়গুলো এমনভাবে জুড়ে আছে যেখানটা নর্মাল একটা হাড়ের সঙ্গে একটা জোড়ার মতো নয়। তো কমপ্লেক্স অ্যানাটমি হাড়ের হলো, তার উপরে ফ্যাটের কভার আছে, তার উপরে মাসলের কভার আছে, তার উপরে প্রচুর রক্তজালক আছে, যেগুলো কিন্তু আমাদের ব্রেনকেও সাপ্লাই দিচ্ছে। তো এই ফেস অ্যান্ড নেকের অ্যানাটমি ইজ ভেরি ভেরি কমপ্লিকেটেড অ্যানাটমি, যেটার প্রপার নলেজ ছাড়া এই ট্রিটমেন্টগুলো করা সম্ভবই নয়। যদি কেউ এটা করতে চেষ্টাও করছেন, হয়তো মোস্ট অফ দ্য কেসে হয়তো কিছু প্রবলেম হবে না, কিন্তু যদি প্রবলেম হওয়ার মতো একটা জায়গায় কারো পৌঁছয়, সেই প্রবলেমগুলো সলভ করা একটা আনট্রেন্ড প্রফেশনালের পক্ষে সম্ভবই নয়। আমি বিউটি পার্লার ছেড়েই দিলাম, ইভেন আনট্রেন্ড ডক্টরস যারা ডার্মাটোলজিস্ট নন, তাদের পক্ষেও সম্ভব নয়। তার জন্য দুটো জিনিস মাথায় রাখা খুব জরুরি বোটক্স, ফিলার্স বা এই ইনজেক্টেবলসগুলোর ক্ষেত্রে। একটা হচ্ছে প্রোডাক্ট, আমি কোয়ালিটি প্রোডাক্ট ইউজ করছি কিনা, কারণ এই প্রোডাক্টগুলো ইন্ডিয়ায় তৈরি হয় না, সবই কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, আমেরিকাতে, ইউরোপে তৈরি হয়, সেখান থেকে আমাদের দেশে আসে, যেগুলো আমরা ইউজ করি। কিন্তু ভারতবর্ষে সবেরই কপি থাকে, সবকিছু এদিক ওদিক থেকে চলে আসে। তো চাইনিজ প্রোডাক্ট, লোকাল প্রোডাক্ট, এরকম কিছু মার্কেটে রয়েছে। এগুলো যদি ইউজ হয়, প্রোডাক্টও প্রবলেম করতে পারে। ট্রেন্ড হ্যান্ড যদি না হয়, তাহলে কিন্তু একটা বোটক্স আমার চোখের দুটো আইব্রাউকে আলাদা করে দিতে পারে, চোখটা বড় করে খুলে যেতে পারে, একটা চোখ বন্ধ হয়ে যেতে পারে, অ্যাসিমেট্রি বলি আমরা, সেটা হতে পারে। যেহেতু মানে ওই জিনিসটা তো মাসলগুলোকে কন্ট্রোল করছে, এবার একটাতে কম বেশি হয়ে গেলে তো এই সমস্যাটা তো হবেই। একদম, দুটো এখানে অনেকগুলো মাসল ওভারল্যাপ আছে। অনেক সময় আমরা দিই স্মাইল কারেকশনের জন্য, যাতে দুটো কর্নার আছে না, অ্যাঙ্গেল অফ মাউথ বলি আমরা, এই দুটো সুন্দরভাবে একটু দেখতে লাগে, স্মাইলটা ঠিক হয়। কিন্তু এখানেই ওভারল্যাপ আছে দুটো মাসলের, যদি আমি একটু এদিক ওদিক দিই, তাহলে হতে পারে একদিকে স্মাইলটা অন্যদিকে চলে গেল, বা আমার খাবার ঠিক মতো মুখে জমা হলো না, একদিকের গালটা ফুলে থাকলো। ফিলার্সের ক্ষেত্রে কি হতে পারে? ফিলার্স যদি দিই, মোটামুটি একটা জায়গায় ইনজেকশন দেওয়ার জন্য নীল হয়ে গেল, ব্যথা হলো, এগুলো তো একটু কমন, এগুলো অসুবিধা কিছু নেই, টেম্পোরারি। কিন্তু যদি আমি একটা রক্তজালকের ভেতরে দিয়ে ফেললাম, এখানকার রক্তজালিকে কিন্তু কোথাও গিয়ে ভেতরে ব্রেন যে সাপ্লাই দেয় তার সঙ্গে কানেকশন আছে। তো সেই রক্তজালকগুলো গিয়ে ইভেন স্ট্রোক করতে পারে, ব্লাইন্ডনেস করতে পারে। মাই গড, সো এতটাও সিরিয়াস হতে পারে। এগুলো রিপোর্টেড, এরকম নয় যে আমি কাউকে ভয় দেখানোর জন্য বলছি, বাট এগুলো অলরেডি রিপোর্টেড। সেগুলো হলে আমরা কিভাবে সেটাকে ঠিক করব বা কিভাবে ইমিডিয়েট স্টেপ নেব, সেগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হয়েছে, শিখতে হয়েছে। আর আমি এখন ন্যাশনালি পুরো ভারতে সবাইকে শেখাই। সো আই এম এ ন্যাশনাল ট্রেনার ফর ইনজেক্টেবলস। তো এগুলো আমাদের শেখাতে হয় রেগুলার, যে ইমার্জেন্সি কীভাবে সলভ করব, কীভাবে আমরা ম্যানেজ করব, পেশেন্টের যাতে কমপ্লিকেশনসগুলো আনফর্চুনেটলি না হোক, বা যদি হওয়ার মতো হয় আগে কী করে সেভ করা যায়। তো কখনোই এইগুলো কিন্তু কোনো আনট্রেন্ড জায়গা থেকে করে নেওয়া উচিত নয়। আনফর্চুনেটলি বেঙ্গলে আমি দেখছি যে অনেকেই আছেন, তারা এমন কিছু জায়গায় করছেন যেগুলো আনফর্চুনেট বাট হচ্ছে। আমরা ওদের কমপ্লিকেশনস ম্যানেজ করছি, মানে প্রবলেম হচ্ছে, তখন পেশেন্ট আমার কাছে আসছেন, আমরা সেগুলো ঠিক করছি। তখন তারা বুঝছেন, যাদের একবার প্রবলেম হচ্ছে তারা বুঝছেন, কিন্তু এছাড়াও অনেকেই রয়েছেন যারা একটু খরচা কম হবে ভেবে ওখানে চলে যাচ্ছেন। তো এটা একটা ইস্যু। এরপর যে প্রশ্নটা হচ্ছিল যে কত দিন থাকে, এটা আমরা একটা টাইম লাইন দেওয়ার চেষ্টা করবো এবং বুঝিয়ে বলবো পুরো জিনিসটা। সাপোজ আমার
বয়স মেবি সাপোজ আমি 30 বছরের একটা মানুষ আর একজন 60 বছরের মানুষ, দুজনের এজিং স্টাইলটা তো অনেক ডিফারেন্ট। একদমই। একজন খুব স্লো আস্তে আস্তে এজ করছে, আর একজন খুব ফাস্ট 60 যে তার খুব ফাস্ট এজিং হচ্ছে। তো আমি যে প্রোডাক্টটা ফিলার্সে দিচ্ছি সেই প্রোডাক্টটা চামড়ার ভিতরে দিচ্ছি, যেটা ন্যাচারাল থিং বডিতে ছিল, তো বডি বয়সের সঙ্গে সঙ্গে ওটা তো সরিয়ে ফেলেই, রাইট? তো এটাকে বায়োডিগ্রেডেবল বা ডিগ্রেডেবল প্রোডাক্ট বলতে পারি আমরা। একদম। তাহলে যার বয়স বেশি তার ক্ষেত্রে একটু ফাস্টার ওটা চলে যাবে, আচ্ছা। যার বয়স কম তার ক্ষেত্রে একটু স্লো যাবে। আচ্ছা। কিন্তু মোটামুটি ফিলার্স 1.5 থেকে 2 বছর থেকে যায়। 1.5 থেকে 2 বছর? ইয়েস। ও মাই গড। ইভেন রিসার্চ দেখাচ্ছে যে যে ফিলার্সগুলোর কথা আমরা বলছি, হাইয়ালুরোনিক অ্যাসিড ফিলার্স, কারো কারো ক্ষেত্রে 7 বছর অবধিও আছে। বাপরে বাপ। তো এটা থাকে বলেই আমার অনেক পেশেন্ট 3 বছর পরে আসছেন যে আমার এখনো তো রয়েছে, কোনো অসুবিধা নেই, আবার কি করব? তখন আমরা বলি না, যদি আছে তাহলে প্রয়োজন নেই। আচ্ছা। কিন্তু ফিলার্স মাইগ্রেট করে, মানে আমি ধরুন এখানটায় দিতে চেয়েছি, কিন্তু আস্তে আস্তে উইথ টাইম ফিলার্সটা টিস্যুর সঙ্গে ইন্টিগ্রেট করে, ভিতরে চামড়ার ভিতরে যে সাবস্টেন্সগুলো আছে তার সঙ্গে ইন্টিগ্রেট করে ওটা একটু জায়গাটার মধ্যে ছড়িয়ে পড়লো, তাই রেজাল্টটা কম দেখা যেতে পারে। আমি সুন্দর একটা চিন চাইছিলাম, চিবুক চাইছিলাম সুন্দর পয়েন্টেড, যেটা কিন্তু আস্তে আস্তে একটু ব্লান্ট বা ফ্ল্যাট বা ভোতা হয়ে গেল, এটা হতে পারে, যেটা বয়সের সঙ্গে এমনিও হতো। তো সেটা তখন আমরা একটু টপ আপ ইনজেকশন দিয়ে দিতে পারি। আচ্ছা। তো বোটক্স কিন্তু এতটাও স্ট্রং নয়, বোটক্স আর একটু কম সময় থাকে। আচ্ছা, আচ্ছা। বোটক্স আমাদের ক্ষেত্রে মোটামুটি যারা 30s এর কাছাকাছি 35 এর কাছাকাছি শুরু করেছেন তাদের 6 মাস মতো সময়ে টপ আপ লাগে। তো বোটক্স 6 মান্থসে আস্তে আস্তে ফ্ল্যাট হয়, মানে হঠাৎ করে একদিন বন্ধ হয়ে যায় না, আস্তে আস্তে হয়। মানে আজকে দিলাম 2 সপ্তাহের মধ্যে বেস্ট রেজাল্ট, তারপরে আস্তে আস্তে কমতে 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 6 মাসে ওটা অলমোস্ট আগেকার জায়গায় ফিরে গেল, আবার তখন আমাকে রুদিতে হলো। সো বোটক্স 6 মান্থস আমি বলবো করা। কিন্তু এরকম সবসময় হয় না যে একদম সেম অ্যামাউন্ট আবার লাগছে, যে ডোজ আমি দিয়েছিলাম সেই ডোজই লাগছে। আমাদের ক্ষেত্রে আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তাই বলছে যে নেক্সট টাইম বা রিপিট পেশেন্টদের ক্ষেত্রে ডোজ কিন্তু কমই লাগে। সো অল্প একটু ডোজ দিলেই আবার ওটা আগের জায়গায় চলে আসে। যেহেতু মানে আগের ওষুধের এফেক্টটা থাকে, মানে বলা যেতে পারে সাডেন তো যাচ্ছে না, আস্তে আস্তে কমছে, তো একটু দিলেই চলে। আচ্ছা, এই যে দুটো চিকিৎসা পদ্ধতি মহিলাদের কাছে তো প্রিয়, আমরা জানি মহিলারা, বহু মহিলারা এটা করান, পুরুষরাও কি করান? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। অনেকে আছেন বিয়ের আগে একটু মাস্কুলিন দেখতে চান, আচ্ছা, নিজেকে একটা প্রপার মেল মতো লাগছে, জ লাইনটা প্রমিনেন্ট হলো, আচ্ছা, চিনটা চওড়া হলো, একদম ঠিক মতো দেখতে লাগলো। কারো চিন ছোট থাকে না, আচ্ছা, যে চিবুকটা একটু ছোট্ট, তাদের চিবুকটা প্রপার করে দেওয়া গেল। তো মেলের ক্ষেত্রে এই জায়গাটাই জ লাইন অ্যান্ড চিন, এটা খুব কোয়ারি আসে এবং আমরা প্রচুর পেশেন্টদের করি। এখন তো মেল অ্যাওয়ারনেস অনেক বেড়েছে, অনেক অনেক বেড়েছে। সো মেল বিউটি ট্রেন্ডস আমরা আজ থেকে 10 বছর আগে যা দেখেছিলাম তার থেকে আজকে পুরো চেঞ্জ হয়ে গেছে। নোজ কারেকশন, নোজও একটু একটু চেঞ্জ করতে হয় মেলদের, সেগুলো করার সময় আসে। আন্ডার আই সবার আসে, মেল ফিমেল সব থেকে কমন। আন্ডার আই গর্ত লাগছে, সেখানে ফিলার্স খুব কমনলি করি এখন আমরা। তো মেলের খুব কমন হয়ে গেছে। আচ্ছা, এগুলো তো সবকটাই ইনজেক্টেবল, তো ব্যথা কি লাগে না? খুব সুন্দর প্রশ্ন অ্যাকচুয়ালি। আমরা এটা ব্যথা কমানোর জন্য অনেকগুলো স্টেপ ফলো করি। কিরকম? প্রথম হলো যে আমরা একটা ক্রিম লাগাই, যেটা 1 ঘন্টা মতো রাখলে জায়গাটা অসাড় মতো হয়ে যায়, নাম হয়ে যায়। আচ্ছা। সেকেন্ড হলো যে আমরা যখন ইনজেকশন দিচ্ছি ওই ইনজেকশনের মধ্যেই লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া থাকে, আচ্ছা, তো ওটা ব্যথা কমিয়ে দেয়। থার্ড, এটা নর্মাল বড় একটা সিরিঞ্জ, মোটা নয়, একদম ফাইন একটা সিরিঞ্জ, যেটা চামড়ার মধ্যে ব্যথা অলমোস্ট করেই না। তাই অলমোস্ট সব পেশেন্টের ক্ষেত্রে তারা যখন আসেন প্রথমে ব্যথার খুব ভয় পান, স্বাভাবিক। এরপরে যখন অ্যাকচুয়াল প্রসিডিউরটা হয় সবাই তখন বলেন যে যা এক্সপেকটেশন ছিল তার তুলনায় অলমোস্ট ব্যথা হয়নি। আর একটা জিনিস আছে, এটা সবসময় নিডল দিয়ে করাই হয় না। আচ্ছা। একটা জিনিস রয়েছে যেটাকে আমরা ক্যানুলা বলি, মানে ওটা লম্বা একটা সিরিঞ্জের মতো, কিন্তু যে টিপটা রয়েছে সেই টিপটা ফুটো করতে পারে না, মানে টিপটা পয়েন্টেড নিডলের মতন নয়। তো আমরা প্রথমে ছোট্ট একটা ফুটো করে নিই নিডল দিয়ে একটা জায়গায়, সেটা তো অ্যানাস্থেসিয়া দিয়ে নিই, তাহলে ওখানটায় ব্যথা নেই। তারপরে ক্যানুলা দিয়ে আমরা পুরো জিনিসটা করি। আচ্ছা। তো আমাকে বারবার ফোটাতেই হয় না ইনজেকশন। আচ্ছা। তো ব্যথা ওখানে একদম কম হয়। সো এই ফিলার্স আর বোটক্স কিন্তু অলমোস্ট পেনলেস। আচ্ছা।
যাক, এটা তো মানে অনেকেই হয়তো জানেন না, আবার তো এবং মানে জানেন না বলেই হয়তো ব্যথার ভয়ে আর পৌঁছচ্ছেন না আর কি, যে কি সব দিকে যদি মানে মানে ইনজেকশন যদি দেয়, মানে আমরা ইনজেকশন বলতে যেগুলো বুঝি আর কি, টিটেনাসের সময় যেগুলো দেয় আর কি, সেগুলো তো প্রচন্ড ব্যথা লাগে, মানে চোখের পাশেও যদি ওইরকম দেয় তাহলে তো একদম লাগে না। অনেকের মনেই হয়তো এই প্রশ্নটা থাকবে যে আমি কোন বয়সে এটা করতে পারবো। ধরুন আমি 30 বছর বা আমি 40 বছরের একজন মানুষ দেখছি এই মুহূর্তে ভিডিওটি, তো আমি কি করতে পারবো? আবার 60 বছরের মানুষও হয়তো এই ভিডিওটি যখন দেখবেন তখনও তিনি চিন্তা করবেন আমি কি এটা করতে পারবো। তো ওটাই প্রশ্ন থাকবে যে কোন বয়সে এটা করাটা ঠিক। খুব ভালো প্রশ্ন, কোন বয়সে করা দরকার তার একটা এক্সাম্পল দিয়ে বলি। আমার একজন পেশেন্ট আছেন যিনি সদ্য অ্যাক্টিং প্রফেশন শুরু করেছেন। আচ্ছা তার বয়স জাস্ট 20। আচ্ছা তো আগে থেকে অ্যাক্টিং এ ন্যাক ছিল, এখন একদম প্রফেশনালি শুরু করেছেন। কিন্তু আমি এক্সাম্পলটা দুবার দিয়েছি বারবার, আচ্ছা যে ওর না জেনেটিক্যালি ও সবসময় যখন কথা বলে এখানটা ভাঁজ পড়ে যায়, তোকে দেখলেই লোকে ভাবে রাগী। রেগে আছে। তো ওর অ্যাক্টিং এর সময়টা কিন্তু মুশকিল করে, সব এক্সপ্রেশনস গুলো সমানভাবে দেওয়া যায় না। তো উনি বুঝেছেন যে এটা একমাত্র বোটক্স দিয়ে কারেকশন সম্ভব। তো আমরা ইভেন 20 বছর বয়সেও তার জন্য বোটক্স করেছি। আচ্ছা তো বোটক্সের লোয়ার রেঞ্জ ওভাবে কিছু বলা ডিফিকাল্ট, আচ্ছা বা বলা উচিত নয়। যার প্রয়োজন সে নিশ্চয়ই করবে। এখানে এইজের থেকে বড় কথা আমার এক্স্যাক্ট ওই রিকোয়ারমেন্টটা আছে কিনা, বা আমার সাইন সিমটমস ওরকম আছে কিনা যেটার কারেকশন প্রয়োজন, এক নাম্বার। সেকেন্ড হচ্ছে জেনেটিক্যালি যদি কারো চোখের নিচে ভাঁজ থাকে, গর্ত হয়ে থাকে, তার তো কারেকশন লাগবে, সেটা আর্লি এজ হলেও লাগবে। তো যখন কেউ অ্যাডাল্ট তারা করতে পারে। আচ্ছা এরপর কমনলি কাদের করা হয়, ইন্ডিয়াতে না আমাদের এজ পরে হয়, হোয়াইট স্কিনের এজ অনেক আগে হয়, প্রায় 5 থেকে 10 বছরের ডিফারেন্স থাকে। একদমই। তো যদি হোয়াইট স্কিন ইন্ডিভিজুয়াল হয় তাদের 35-এ করতেই হয়। আর আমাদের দেশে মোটামুটি 40-র কাছাকাছি গিয়ে ওই ভাঁজ পড়াগুলো ভালো বোঝা যায় এবং প্রয়োজন হয়। তাই মেল ফিমেল দুজনের ক্ষেত্রেই যদি প্রফেশনালি এরকম কিছু না হয় যে তিনি মিডিয়াতে আছেন বা প্রফেশনাল ওয়ার্ল্ডে আছেন, গ্ল্যামার ওয়ার্ল্ড বা থিয়েটারে আছেন, যার এক্সপ্রেশনস প্রয়োজন, একটু লুকটা ঠিক হওয়া প্রয়োজন, সেইগুলো ছাড়া মোটামুটি 40-র কাছাকাছি সবাই শুরু করে এই প্রসিজারগুলো। হাই এজ কত? হাই এজের কোনো লিমিট নেই। আচ্ছা আমরা যত এজ খুশিতে করতে পারি। কিন্তু যদি অনেক বয়স হয়, সাপোজ 65, প্রচুর রিঙ্কলস হয়ে গেছে, প্রচুর ঝুলে গেছে, সেইগুলো কিন্তু সবসময় শুধু ফিলার্স বা বোটক্স দিয়ে কারেকশন হয় না। আচ্ছা, মানে সেগুলো হয়? হ্যাঁ, ডেফিনেটলি হয়। তখন সার্জিক্যাল ফেস লিফট লাগে বা থ্রেড লিফট লাগে। সেগুলো আলাদা প্রসিজার, যার মধ্যে থ্রেড লিফটের ক্ষেত্রে কি হয় আমি একটু বুঝিয়ে বলছি। যেমন সুতো দিয়ে সেলাই করা হয় আমাদের সার্জারির পর, তো ওই মেটেরিয়ালগুলোই না এখন ঠিক হুকের মতো জিনিস দেওয়া, ভেতরে জিনিস রয়েছে, মানে তারের মতো একটা জিনিস, তার মধ্যে ছোট 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 হুক আছে, মাইনার হুক আছে। তো এই হুকগুলো চামড়ার ভিতরে দিয়ে আমরা তুলে নিতে পারি, পুরো স্কিনটাকে উপরে লিফট করতে পারি। এটাকে থ্রেড লিফট বলা হয়। এই থ্রেড লিফটটাও খুব আর্লি এজে করা যায়, মানে 40-এর কাছাকাছি করা যায় যদি কারো বেশি ঝুলে পড়েছে চামড়াটা। আর খুব বেশি বয়স হলে সার্জিক্যালি লিফট করতে হয়, মানে এখান থেকে চামড়া, কানের কাছে চামড়াটাকে কেটে ওখান থেকে ভেতরের স্কিনটাকে লিফট করা হয়, দিয়ে এক্সট্রা চামড়াটাকে বাদ দিয়ে দেওয়া হয়। তো সার্জিক্যাল লিফট খুব বেশি রিঙ্কলস থাকলে, যখন বয়স খুব বেশি 65-70 তখন। আদারওয়াইজ বোটক্স, ফিলার্স, থ্রেড লিফট, লেজার্স এগুলো মিলিয়ে আমরা কিন্তু খুব ভালো রেজাল্ট দিতে পারি। ধরুন কেউ একজন বোটক্স এবং ফিলার্স এই ট্রিটমেন্টটা উনি নিলেন, নেওয়ার পর তাকে কি কি প্রিকশনস বা সাবধানতা মেনে চলতে হয় এবং তিনি নর্মাল লাইফে কতদিন পরে ফিরতে পারবেন? আমি আমার এক্সাম্পল দিই। আমার যখন বোটক্স করি আমি, তখন ক্লিনিকের মাঝেই করি। ক্লিনিক চলতে চলতে শেষের দিকে আমি ওই ক্রিমটা লাগিয়ে নিই, 1 ঘন্টা থাকে, তার মধ্যে করে নিই, আবার পরের দিন কাজ করি। তো এটা এরকম নয় যে আমাকে কোথাও রেস্ট নিতে হবে, আমাকে কোনো কাজ থেকে রেস্ট নিতে হবে, বিরতি পেতে হবে, এরকম ব্যাপারটা একদম নয়। এটাকে অফিস প্রসিজার বলা হয়। মানে অফিস করতে করতে এলাম, ট্রিটমেন্টটা করে আবার ফিরে গিয়ে অফিস জয়েন করলাম, এর ডাউন টাইম খুব একটা নেই। কি হতে পারে, আমি যদি বোটক্স করছি তাহলে ইনজেকশনের মার্কসটা একটু বোঝা যেতে পারে। ফিলার্সের ক্ষেত্রে কোথাও একটু ইনজেকশন দেওয়ার জন্য ব্লু একটা দাগ মতো হয়, আমরা ব্রুজ বলি ওটাকে, সেটা হতে পারে। একটু ব্যথা থাকতে পারে, তার জন্য একটা প্যারাসিটামল বা একটা হালকা ব্যথার ওষুধ বা অ্যানালজেসিক্স খেলেই মিটে যায় কাজ। তো এগুলো ডাউন টাইম অলমোস্ট নেই। কিছু সেন্সিটিভ জায়গা, যেমন লিপস, যদি আমি আজকে ফিলার্স করি তাহলে প্রথম 2-1 দিন একটু ফোলা লাগতে পারে। এটুকুই রেস্ট্রিকশনস তখন লাগে, যে তখন একটা কেউ মাস্ক পরে থাকলো, বা কেউ যদি জানে যে এটা আমার দেখাতে অসুবিধে নেই,
তাহলে কোনো সমস্যাই নেই। আসলে কি হয়, এই ফিলার্স করার সময় যে একটু ফোলা থাকে না, এই সময় কিছু ছবি ভাইরাল হয়ে যায় আর লোকে ভাবে এগুলো ভয়ঙ্কর কিছু একটা করা হয়েছে। ব্যাপারটা একদম তা নয়, খুব আর্লি দু একটা ইমেজ ভাইরাল হয়। তো এটা একদম অফিস প্রসিজার, এটার জন্য কোনো রেস্ট লাগে না, খুব বেশি কিছু লাগে না। আমরা বোটক্সের পরে বলি 4 ঘন্টা একটু না শুতে, আচ্ছা। কারণ তাতে যেখানে দিয়েছি সেই জায়গা থেকে বোটক্সটা একটু মাইগ্রেট করতে পারে, অন্য জায়গায় যেতে পারে, চোখ একটু বন্ধ হওয়ার মতো বা একটু খোলার মতো অসুবিধা হতে পারে এসবগুলো। আর হেভি মাসাজ করতে না করি ফিলার্সের পরে, বোটক্সের পরে, কারণ আমরা তো একটা জায়গায় দিয়েছি ইঞ্জেকশনটা যাতে ওখানে থাকে, আমি মাসাজ করে তো সরে যাবে, তো আমার যে কাজটা আমি চাইছিলাম সেটা হবে না। আর ওভারঅল বারবার হাত না দেওয়া মুখে, কারণ হাত থেকে ইনফেকশন যেতে পারে। কেউ ওই সনা, স্টিম বাথ এগুলো নিলেও সেগুলো একটু অ্যাভয়েড করতে বলি। এর বাইরে কিন্তু খুব একটা কিছু রেস্ট্রিকশন অলমোস্ট নেই। এরকমও আছে, বাইরের দেশে আমরা কথা বলতে গিয়ে দেখেছি, আমার যারা কলিগস আছেন তারা বলেছেন যে উই ডোন্ট গিভ এনি ইনস্ট্রাকশন অ্যান্ড উই ফাউন্ড কি নাথিং ইজ হ্যাপনিং। এটা যত বেশি আগে ভয় করা হতো তত বেশি সেফ হয়ে যাচ্ছে দিনকে দিন, কারণ প্রোডাক্টগুলো বেটার হয়ে যাচ্ছে, ইনজেকশন টেকনিক্স বেটার হয়ে যাচ্ছে। সো এগুলো অলমোস্ট কিছুই লাগে না, কোনো রেস্ট্রিকশনই নেই। আচ্ছা, আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে একটা আনট্রেন্ড হাতে কেউ বোটক্স বা এই ফিলার্স নিয়েছেন এবং তার মুখের অবস্থা একটা বিকৃত একটা অবস্থা হয়ে গেছে, এরকমও তো হতে পারে। তাহলে সেই জিনিসটা কি রিভার্স বা ঠিক কি করা যেতে পারে? ঠিক এই প্রশ্নটায় আসি, তার আগে একটু বুঝিয়ে বলি। ফিলার্স না প্রচুর ইনজেকশন দিয়ে দেওয়া তো খুব সোজা, যে কেউ দিয়ে দিতে পারে ইনজেকশন। প্রচুর দিলাম, ঠোঁটটা ফুলিয়ে দিলাম, আমি এমন ইনজেকশন দিলাম যে পুরো সব ফোলা ফোলা লাগলো, এটা তো ডিফিকাল্টি কিছু নেই, এটা সোজা ব্যাপার। কিন্তু ফিলার যেখানে যেটুকু প্রয়োজন, সেই মানুষটির অ্যানাটমি অনুযায়ী, সেই মানুষটির বয়স অনুযায়ী বা সেই মানুষটার প্রফেশন অনুযায়ী, আমি একজন অ্যাক্টিং কেউ করেন বা একজন মডেল যার এক্সপ্রেশনস লাগে, তাকে যদি এমন বোটক্স দিলাম তার এক্সপ্রেশনই বন্ধ হয়ে গেল, হতে পারে না, সে হাসছে, হাসিটা খুব আনন্যাচারাল লাগছে, তার তো পারপাসটাই সার্ভ হলো না। এটা খুব কমন আনট্রেন্ড হ্যান্ডে। অথবা শুধু তাই নয়, আমি একটু স্যার ইন্টারাপ্ট করছি আপনাকে, যে আমরা যখন ছোটোবেলায় ছবি আঁকতাম তো আমি দেখেছি যে যারা ছবি আঁকেন তারা তাদের মুখের অ্যানাটমিটা খুব ভালো জানেন, যে কোথায় নাকের টিপ থাকবে, কোথায় থুতনি থাকবে, কোথায় মানে চোখ থাকবে, এটার একটা একটা রেশিও আছে এবং বয়স অনুযায়ী এটা কোথাও কম এবং বেশি আছে। বাচ্চাদের যেমন আমরা দেখেছি যে এই জায়গাটা একটু ছোট, বয়স হতে থাকলে এইটা আমাদের একটু ঝুলতে থাকে বা নাবতে থাকে। তো আমার মনে হয় যেহেতু এটা শুধুমাত্র একটা চিকিৎসা পদ্ধতি কিন্তু তা কিন্তু নয়, একটা মানুষকে আপনি সুন্দর করছেন, তাহলে সেই মানুষের অ্যানাটমিটাও আপনার জানা দরকার। এবং সেটা যেটা আপনি বলছেন যে একজন ট্রেন্ড ডার্মাটোলজিস্টের পক্ষেই এটা সম্ভব, নাহলে কিন্তু মুশকিল। হ্যাঁ, তো আপনি যেটা বলছিলেন আর কি। হ্যাঁ, তো শুধু ট্রেন্ড ডার্মাটোলজিস্ট নয়, তার যে সায়েন্টিফিক নলেজ সেটা তো থাকতেই হবে এবং আর্টিস্টিক আইও থাকতে হবে, তার হাতের ইনজেকশন টেকনিক্স ঠিক থাকতে হবে, তো সার্জিক্যাল হ্যান্ড থাকতে হবে অ্যান্ড আর্টিস্টিক সেন্স ঠিক থাকতে হবে। এবং এটা কিন্তু নর্মাল আর্টিস্ট্রি শুধু নয়, ওই যে মেজারমেন্টগুলো ওগুলো খুব ইম্পর্টেন্ট। মানে আমার ফোরহেডের থেকে নোজের ডিস্টেন্স, নোজ থেকে চিনের ডিস্টেন্স সেটা কতটা হবে, লিপসের দুদিকের মেজারমেন্ট কেমন, লিপসের লোয়ার লিপ আপার লিপসের মেজারমেন্ট কেমন, বর্ডার লিপসের কেমন হবে, আমার মুখের পুরো নাকের ডিস্টেন্স তার থেকে পুরো মুখের যে রেশিও সেটা কেমন হবে, এইগুলো সবই কিন্তু আমাদের শিখতে হয়, প্র্যাকটিস করতে হয়, এরপরে কাস্টমাইজ করতে হয়। ইন্ডিয়াতে না এক্স্যাক্টলি যদি ওয়েস্টার্ন বিউটি স্টাইল বা এই মেথডগুলো ফলো করি তাহলে ইন্ডিয়ান বিউটিকে জাস্টিফাই করা হয় না, বিকজ আমাদের ইন্ডিয়ার মানুষজন অনেক পুরনো ট্রাইবস থেকে এসছেন যারা এখন পুরো মিক্স হয়ে গেছে। আমাদেরকে একদম থাইল্যান্ডের মতো বা চাইনিজের মতো দেখতেও নয়, আমাদেরকে একদম ওয়েস্টার্ন এক্স্যাক্টলি ককেশিয়ানদের মতো দেখতেও নয়, এবং মাল্টিপল লিনিয়েজ আছে। তো এই প্রত্যেকটাকে রেসপেক্ট করা প্রয়োজন। তো ইন্ডিয়ান বিউটিতে শুধুমাত্র ঠোঁট ফুলিয়ে বা ইনজেকশন দিয়ে একটা ওয়েস্টার্ন মুখ বানানোর চেষ্টা করলে একদম বাজে দেখতে হয়ে যাবে। তো এটাকে প্রপারলি জাস্টিফাই করে যদি ঠিকঠাক ইনজেকশন দেওয়া হয় তাহলে লোকে বলতে পারবে সুন্দর লাগছে, ইন্টারেস্টিং, খুব সুন্দর লাগছে, একটু ভালো লাগছে, বয়স কমে গেছে, কিন্তু কি করা হয়েছে, কোথায় কি করা হয়েছে বোঝা যাবে না। এটা খুব ইম্পর্টেন্ট। আরও একটা জিনিস, সেটা হচ্ছে আমরা দেখেছি যে বহু মহিলারা আছেন যে এই জিনিসগুলো জানেনই না এবং তারা প্রচুর কস্টলি প্রসাধন সামগ্রী কিনে কিন্তু মাসের পর মাস খরচ করছেন। তো আমার যেটা প্রশ্ন থাকবে যে এই যে এরা এত টাকা খরচ করে তার থেকে কি এটা সস্তায় হয় নাকি এটা অনেক বেশি কস্টলি?
আচ্ছা, কস্ট ব্যাপারটা না একটা তো সাবজেক্টিভ ব্যাপার, হতেই পারে যে আমার কাছে এটা কস্টলি লাগছে, কারো কাছে একদম কম কস্টলি লাগছে। কারো কাছে এটা প্রয়োজন আছে এবং এই কস্টটা তার কাছে কিছু নয়, মানে তার এটা প্রয়োজন। ঠিক। তো এরকম অনেকে আছেন, অনেক পেশেন্ট আছেন যারা বিভিন্ন বিদেশি ব্র্যান্ড একটা ক্রিম 30,000 টাকা দাম জানি অ্যাপ্লাই করছেন 1 বছর 2 বছর ধরে, এক্সপেক্টিং কি আমার ফোরহেড রিঙ্কলস গুলো কমে যাবে, এক্সপেক্টিং কি আমার মুখটা এজ কমে যাবে। একদম এটা ঠিক নয়। ই-কমার্স সাইটগুলিতে আপনি ঢুকলেই বুঝতে পারবেন যে মানে ওই রিঙ্কেল দূর করার ক্রিম কত টাকায় বিকোচ্ছে। তো মানে আপনি বলছেন যে মানে ওর থেকেও মানে কমে সম্ভব আর কি। অ্যাবসলিউটলি। সি, লোকে এখন আমি যদি এক্সাম্পল দিই, লোকে এখন একটা মেবি কোনো একটা ওকেশনে তাকে সাজতে হবে, মেকআপ করা প্রয়োজন, তো সেই মেকআপে 2 ঘন্টা 3 ঘন্টা। আমাদের যারা মহিলা দর্শক আছেন তারা ভালো করে শুনুন, স্যার বলুন এবার। 2 ঘন্টা 3 ঘন্টার মেকআপের জন্যে তারা খরচ করছেন 60 to 1 লাখ 2 লাখ আরো বেশি। প্রচুর। তো আমার আমার সিঙ্গেল ডে, ফর আ সিঙ্গেল ডে, আর যেখানে আমি একটা পার্মানেন্ট চেঞ্জ তৈরি করতে চাইছি, যেটা আমার এজকে অনেক কম দেখাবে, যেটা আমার একটা সিগনিফিকেন্ট চেঞ্জ আনবে, এবং যেটা সিরিয়াস প্রসিজার, যেটা আমি চামড়ার ভিতরে ইনজেকশন দিচ্ছি, সায়েন্টিফিক সিরিয়াস প্রসিজার, সেটাকে মাঝে মাঝে নিয়ে এমন বার্গেনিং হয় যে মাঝে মাঝে আমরা কিছু করতেই পারি না, মনে হয় যে হেল্প করা দরকার, করতে চেষ্টা করছি কিন্তু করা সম্ভব হয় না। আমি যদি এক্সাম্পল দিই, এই ফিলার্সগুলো 1 ml হিসেবে আসে, মানে 15টা ড্রপ, খুব একটা বেশি কিছু নয়। আমি দেখাতে পারি ফিলার্সগুলো কেমন হয়। এরকম একটা বক্সে আসে, এরকম বক্সে আসে ফিলার্সগুলো। এগুলো 1 ml করে থাকে, 1 ml। আচ্ছা, একটা সিরিঞ্জ 1 ml মানে 12 to 15 ড্রপস, খুব বিশাল কিছু নয়। তো এই 1 ml এর খরচা অ্যাপ্রক্সিমেটলি 30-35 হাজার টাকা পড়ার কথা। আচ্ছা, কারণ ওটা মেডিসিন কস্টই প্রায় অনেকটাই চলে যায়, যেটা আমাদের দেশে আমরা 35,000-এর মধ্যে করে ফেলতে পারি। সেটা যদি আমি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভাবি, তাহলে এই সেম প্রোডাক্ট দিয়ে, একদম সেম প্রোডাক্ট দিয়ে ওদের কাছে খরচা হয় 50,000 থেকে 1 লাখের একটা এমএলের জন্য। তো এমনি ইন্ডিয়াতে এটার খরচা কম নেওয়া হয়, ইভেন থাইল্যান্ডের থেকে বেশি নেওয়া হয়। থাইল্যান্ডে আমার কলিগ বন্ধু আছেন, মালয়েশিয়াতে আছেন, তারা রেগুলার করেন, তাদের ওখানকার বেসিক খরচা মোটামুটি 50-এর আশেপাশে। তো খরচা কিন্তু ইন্ডিয়াতে কম, এবং এক্সপার্টিজ ডেফিনেটলি অনেকের ভালো রয়েছে ইন্ডিয়াতে। কারণ ইন্ডিয়াতে ভালো ডক্টর, ভালো ডার্মাটোলজিস্ট বা অন্যান্য স্পেশালিটি অনেক রয়েছেন। খরচা সেদিক দিয়ে দেখলে কিন্তু অনেক কম। আর আমার মনে হয় এই জায়গাতে না, প্রোডাক্ট আর কোয়ালিটি, ডার্মাটোলজি দুটোর মধ্যে কম্প্রোমাইজ না করাই উচিত। এই দুটোকে এনশিওর করে প্রোডাক্টের কস্ট ভাবা উচিত। মানে একজন এক্সপার্ট ডার্মাটোলজিস্ট অ্যান্ড ভালো প্রোডাক্ট হলেই কিন্তু আপনারও ভালো লাগবে। আর একটা খারাপ একটা প্রোডাক্ট বা খারাপ একটা সেটআপে আপনি গিয়ে করলেন এবং তারপর একটা বিচ্ছিরি একটা চেহারা হয়ে গেল, মানে সেটা মানে কারো পক্ষেই কাম্য নয়। লং টার্ম কস্ট এটাও তো আছে। আমি একটা করলাম যেটা 1 বছর থাকার কথা 6 মাসে চলে গেল, তাই না? তাহলে তো আমার আবার করতে হবে। আমার একটা এমন কিছু করলাম যেখানে আমার ইনফেকশন হয়ে গেল, তার একটা আলাদা খরচা হলো, এবং তারপর আবার যা প্রবলেম হলো সেটা থাকলো। সো এই লং টার্ম কস্ট বা সেফটি, এগুলো দেখলেও কিন্তু খরচা অ্যাকচুয়ালি ভালো জায়গায় করাই বেটার, যাতে কম পড়বে। এই যে জিনিসগুলির কথা আলোচনা হচ্ছে, যে বোটক্স অ্যান্ড ফিলার্স, তো একটা খারাপ সেটআপে, মানে খারাপ সেটআপ বলছি এই কারণে যেখানে প্রফেশনাল লোকজন নেই, মানে ভালো একজন ডার্মাটোলজিস্ট নেই বা ট্রেন্ড ডার্মাটোলজিস্ট নেই, এবং যে প্রোডাক্টগুলো ইউজ করা হচ্ছে সেই প্রোডাক্টগুলোর কোয়ালিটিও খুব একটা ভালো নয়। তো সেগুলো ইউজ করার পরে আমরা দেখতে পাই যে বেশ কিছু সমস্যা তৈরি হয়। কারো কারো হয়তো ঠোঁট অত্যাধিক ফুলে গেছে, গালের এক পাশটা অনেকটা ফুলে গেছে, বা মুখে রেডনেস চলে এসছে। তো এই সমস্যাগুলো তো হয়। তো এগুলো কি কোনোভাবে রিভার্স করা পসিবল? ডেফিনেটলি। এখন ফিলার্স যে জিনিসটা দিয়ে তৈরি হয় মোস্টলি ইন্ডিয়াতে, সেগুলো সবই হায়ালুরোনিক অ্যাসিড বা এইচএ ফিলার্স। এই ফিলার্সগুলো আরেকটা ইনজেকশন দিয়ে, হাইনি ডেজ বা হায়ালুরোনিক ডেজ বলি আমরা, সেটা ইনজেকশন দিয়ে কিন্তু রিভার্স করতে পারি, বা যেটুকু প্রয়োজন সেটুকু আমরা চেঞ্জ করে নিতে পারি। আর বোটক্সের ক্ষেত্রে তো এমনি আস্তে আস্তে কমে যায়। যদি কোনো অ্যাসিমেট্রি তৈরি হয়, সেটাকে আমরা অন্যদিকে ডোজ অ্যাডজাস্ট করে একদম ঠিক করে দেওয়া যায়, সেটা ডিফিকাল্ট কিছু নয়। আর এগুলো কিছু ফিলার্স রয়েছে, ক্যালসিয়াম বেসড ফিলার্স, যেগুলো লং টার্ম থাকে, এবং সেগুলো আমরা রিভার্স করতে চাইও না, বাট দোজ আর ভেরি সেফ। মানে ঠিক মতো করলে ওটা খুব বেশি কিছু
অ্যাসিমেট্রি বা এরকম প্রবলেম তৈরি করে না। সেটা এখনো ইন্ডিয়াতে খুব বেশি পাওয়া যায় না, বাইরে থেকে আনিয়েই আমাদেরকে যাদের প্রয়োজন তাদের করতে হয়। আচ্ছা, মানে এটার দাম কি আরো বেশি? একটু বেশি কম্পেয়ার টু এইচ এ ফিলার্স, ওগুলো একটু বেশি পড়ে, বাট খুব বিশাল কিছু ডিফারেন্স না, 10,000 15,000 এর আশেপাশে ডিফারেন্স হয়। তো শেষে যেটা জানতে চাইবো যে যাদের এজিং হচ্ছে, মানে আমি দর্শকদের কথাই বলছি, যে ভাবছেন যে এটা করব কি করব না, তো তাদের জন্য আপনি কি বলবেন? তাদের জন্য মেসেজ এটাই হবে যে তারা সময় নিন, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, একটু পড়াশুনো করুন, প্রপার ডার্মাটোলজিস্টদের ভিডিও দেখুন, তারপরে একটা প্রপার ট্রেন ডার্মাটোলজিস্টের থেকেই করুন এবং প্রোডাক্টগুলো সম্বন্ধে অবহিত হন। আমি যে প্রোডাক্টটা ইউজ করছি সেই প্রোডাক্টটা ঠিক বা ভালো কোয়ালিটির প্রোডাক্ট হচ্ছে কি না, এইগুলো মাথায় রাখলেই আপনার এই ফিলার্স বা বোটক্স বা অ্যান্টি এজিং জার্নিটা প্রপার হবে। থ্যাংক ইউ ডাক্তারবাবু, এত সুন্দর করে সবকটা বিষয় বুঝিয়ে দেওয়ার জন্য। তো এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তো অনায়াসেই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এছাড়াও একটি নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। নমস্কার।